আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আড্ডায় আমি যুক্ত করেছি ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে গাউসুল আজমকে। আজম ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির এনভায়রনমেন্টাল চেঞ্জ এন্ড গ্লোবাল সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট মাস্টার্স করছে। চলুন আমরা চলে যাই আজমের কাছে। আচ্ছা ভাইয়া, তোমার সিটি হচ্ছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি। হেলসিঙ্কি। আচ্ছা আচ্ছা, বলো হ্যাঁ, ওইখানের অবস্থা কেমন, ওইখানে কি অবস্থা? মানে কিসের করোনার অবস্থা নাকি? হ্যাঁ, আগে করোনা দিয়ে শুরু করি। করোনার অবস্থা করোনা কি? ওভারঅল ফিনল্যান্ডে আমার মনে হয় অ্যারাউন্ড 5,500 আক্রান্ত, হ্যাঁ হ্যাঁ। 4,500-এর মতো সুস্থ হয়ে গেছে। 310-12 জন মারা গেছে। হুম হুম। অবস্থা ভালো আর কি, কন্ট্রোলের মধ্যে, আচ্ছা আচ্ছা। পজিটিভ আছে। আর এটা আরো ভালো হচ্ছে। এখন আমি জানি না সেকেন্ড ফেজ আসতে পারে, কারণ ওরা স্কুল খুলে দিছে। আর 1 তারিখ থেকে রেস্টুরেন্টও খুলে দিচ্ছে, তখন কি হবে জানা যাচ্ছে না, তবে তো দেখা যাক। তোমার কি এই পরিস্থিতিতে তুমি ওইখানে পড়াশোনার কি অবস্থা, কেমন হচ্ছে ওই আচ্ছা, পরিস্থিতিতে? পড়াশোনা আমার ব্যাপারটা হচ্ছে, আমার হচ্ছে পড়াশোনা একবার শেষ পর্যায়ে মাস্টার্স করতেছি, তো আমার হচ্ছে থিসিস সাবমিট করতে হবে। তো থিসিসের কিছু কাজ টাজ করতেছে অনলাইনে, আর যারা বাকিরা যারা আছে তারা সবকিছু অনলাইনে করতেছে আসলে। আচ্ছা আচ্ছা। মানে আর বাট আমি রিসার্চে কিছু হইতো, আমি জানি না এখন কি অবস্থা, তবে আমি দেখছি যে ল্যাবে কাজ হতো। আর আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি তো জাহাঙ্গীরনগরে, তুমি পরিবেশ বিজ্ঞান বিভাগে কততম ব্যাচ ছিলে? আমি পরিবেশ বিজ্ঞানের 13, আর ইয়ার 40। 40 ব্যাচ, আচ্ছা আচ্ছা 40। আমি 36 কেমিস্ট্রি ছিলাম আর কি। আচ্ছা, তুমি ওই জাহাঙ্গীরনগরে অনার্স কমপ্লিট করছো, মাস্টার্স করছো না? না, মাস্টার্স আমি এখানে চলে আসছি। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীরনগরে অনার্স করে চলে মাস্টার্স আসছো। মানে শেষের দিকে ছিল, অ্যারাউন্ড ওই সময় চলে আসছে, 6 মান্থস বাকি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে তুমি কি নিয়ে কাজ করতেছো তুমি হেলসিঙ্কিতে? হেলসিঙ্কিতে বেসিক্যালি আমি আইছিলাম হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোলজিতে। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে 1 বছর পর পর আমি সাবজেক্ট চেঞ্জ করি, আমার ভালো লাগে না এটা। পরবর্তীতে আমি যাই হলো এনভায়রনমেন্টাল চেঞ্জ এন্ড গ্লোবাল সাস্টেনেবিলিটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটাতে আমার মেইন কোর্স ছিল এনভায়রনমেন্টাল চেঞ্জ নিয়ে। হ্যাঁ তো হ্যাঁ। বেসিক্যালি ওইখানে আমার মেইন পয়েন্ট গুলো ছিল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আর হচ্ছে আরবান, মানে আরবান স্টাডি। তো এই 3টা বিষয় নিয়ে আমি পড়ছি। সাথে হচ্ছে ইয়া ছিল, ওই কিছু সাস্টেনেবিলিটি রিলেটেড সাবজেক্ট ছিল, বেসিক্স, মানে এই আর কি। আর থিসিস কোর্স হচ্ছে আসলে আরবান পার্কের উপর, আরবান পার্কের নাইট্রোজেন ডিপোজিশন, মানে স্নোতে কেমন হয় এটার উপর আর কি। আচ্ছা আচ্ছা, তুমি এইখানে যে মাস্টার্স করতেছো সেটা থিসিসটা হচ্ছে তোমার ওই এই নাইট্রোজেন ডিপোজিশন নিয়ে আর কি? ইন দ্য স্নো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো তো মেইনলি ডিউ টু এটা দ্য সম্পর্কে। মানে এটা হচ্ছে ইয়া ডিপোজিশন না, মানে অ্যাটমসফেরিক ডিপোজিশন না, এটা হচ্ছে বেসিক্যালি এটা বলা যেতে পারে যে মানে ডগ পি, মানে ডগ পির কারণে, কারণ এখানে অনেকেই ডগ ইয়ে করে, এই কারণে যে ডিপোজিশন হইতেছে ওইটা। তো বেসিক্যালি আমি যেটা করছি যে আহ, আহ, মানে ফার্স্ট প্ল্যান ছিল, হাইপোথিসিস ফার্স্ট ছিল যে আমরা হচ্ছে ইয়ে আনবো, কি বলে, স্ট্রিট, মানে পাথ যেটা থাকে, হুম আরবান হুম। মানে পার্কের পাথ, তারপর হচ্ছে ইয়া পোল আর ট্রিজ, এগুলার আশেপাশে মানে স্যাম্পলিং নেওয়া, মানে একটা 1 মিটারের ভিতর স্যাম্পলিং নেওয়া 3 মাস ব্যাপী। হ্যাঁ হ্যাঁ। প্লাস হচ্ছে একটা কন্ট্রোল স্যাম্পল 8 মিটার দূরত্বে, যে এইসব সবকিছু থেকে যেখানে সাধারণত ধরা যায় যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস বা ডগ অ্যাক্টিভিটিস নাই ওইখানে। তো পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হয়, কারণ হচ্ছে আমরা যখন স্যাম্পলিং করতে যাই, তো দেখা যায় যে ওটা অনেক, মানে অনেক স্নো পড়ার কারণে ডগ আসলে বেসিক্যালি ওই ট্রিজ বা পোলে যায় না, ওরা আসলে স্ট্রিট দিয়ে চলে। তো পরবর্তীতে স্ট্রিটে আর কি, স্ট্রিট ভার্সেস কন্ট্রোলে করছে আর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার ফিল্ড ওয়ার্ক গুলা কোন ধরনের এরিয়াতে হয়? এটা কি ধরো পাহাড়ি এলাকা বা অনেক লোকালয়ের বাহিরে? আমি আমার হচ্ছে 10টা পার্কসে আমি স্টাডি করছি। তো 10টা পার্কের 5টা ছিল হেলসিঙ্কি, আর একটা 5টা ছিল হচ্ছে 100 কিলোমিটার দূরে আর একটা সিটি আছে লাহাতি। তো ওই ওই 2টা সিটিতে 5টা করে পার্ক। তো পার্ক গুলা সব মানে মিক্সিং, যেমন সাব আরবানা আছে, তারপর হচ্ছে মানে খুবই আরবান, কোর আরবানের এরিয়াও আছে, সবকিছু মিলাই করছে এইভাবেই আর কি, দুই আচ্ছা আচ্ছা ক্ষেত্রেই। আচ্ছা 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 আচ্ছা। তুমি তুমি ওই হেলসিঙ্কিতে কত সালে ওইখানে যাও? আমি যাই হইতেছে 2016 আগস্টে।
আর তারপরে 1.5 বছরের মতো হচ্ছে নতুন মানে ওই 1.5 বছর না, 1 বছর সামথিং পড়ছিলাম, তারপর চেঞ্জ করছে হচ্ছে 2017 নভেম্বরের দিকে। আচ্ছা আচ্ছা, তুমি জাহাঙ্গীরনগরে অনার্স শেষ করে চলে আসছো না? হ্যাঁ হ্যাঁ, অনার্স শেষ করে চলে এসেছি। তো এখানে যে আসছো, তোমার এখানে ফান্ডিং অপরচুনিটিটা নিয়ে তো নিশ্চয়ই আসছো। ফান্ডিং অপরচুনিটিটা যখন আমি আইসি ওই বছর টিউশন ফি ছিল না, সো টিউশন ফি দিতে হয় না, কিন্তু মানে আমি ডাইরেক্ট কোনো ফান্ড নিয়ে আসি নাই, মানে উইদাউট ফান্ডিং ছিল, বাট হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে কিছু ফান্ড পাইছি এখানে কিছু সময়ের জন্য, তাছাড়া পার্ট টাইম জব করে আর কি ইয়া করছি। আচ্ছা আচ্ছা, মানে কিছু সময়ের জন্য ফান্ডিং পাইছো বলতে ওটা কি তোমার, তুমি যখন আসছো তখন কয় বছর ফ্রি ছিল? না না, মানে আমার একটু পড়াশোনা ফ্রি, পুরাই পড়াশোনা পড়াশোনা ফ্রি, একদম। মানে তোমার কোনো টিউশন ফি নাই, তোমার কোনো হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটির কোনো অন্য কোনো আদার্স ইউনিভার্সিটি কোনো ফি? রিলেটেড কোনো কিছু আমার নাই, টিউশন ফি নাই, প্রিন্টিং মনে হয় আমাদের প্রত্যেক বছর কিছু টাকা দেয় প্রিন্টিং। আচ্ছা মানে স্টুডেন্ট বেনিফিট সবকিছুই পাওয়া গেছে এখানে, কিছু স্টুডেন্ট বেনিফিট আছে। বেসিক্যালি টিউশন ফি আমার ওয়েব ছিল 100%, প্লাস আরো যে রিলেটেড টিউশন ফি মানে ইউনিভার্সিটি রিলেটেড বাকি যে জিনিসগুলো ওগুলো ফ্রি ছিল, হ্যাঁ হ্যাঁ লাইক আর হচ্ছে আর স্টুডেন্ট যে বেনিফিট যেমন হচ্ছে বাস বা ট্রাভেল কার্ড, ওটা 50% সার্চ ছিল, হ্যাঁ হ্যাঁ। বাসা ভাড়াতে 30-40% সার্চ ছিল, এগুলো আছে আর কি আচ্ছা আচ্ছা। সবকিছুতে। ইভেন সাম রেস্টুরেন্টে ওরা 50% ছাড় দেয়, এরকম আর কি। আচ্ছা ধরো তার মানে তোমার কোনো পড়াশোনার জন্য তোমার কোনো টিউশন ফি দিতে হয় না, তারপরে না না, তোমার হেলথ ইন্স্যুরেন্স দিতে হয় তোমার যদি মেডিকেল কস্ট কিভাবে আসবে আচ্ছা ডাক্তারের কাছ হেলথ থেকে? ইন্স্যুরেন্স এখানে হচ্ছে ফিনিশ গভর্নমেন্টেরই একটা ইয়া আছে, আর ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স। তারপর আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করছি আমার নিজের জন্য আর কি, রিকোয়ারমেন্ট যদি বিগ কিছু হয়। এই 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 ইন্স্যুরেন্স যেটা তুমি বাহির থেকে কিনলে, তুমি পরে আলাদাভাবে ইন্স্যুরেন্সটা নিলে, তাই না? হ্যাঁ, আর একটা নিচ্ছি, এটা হচ্ছে আমার ইয়ার রিকোয়ারমেন্ট ছিল, এটাকে কি বলে ওটা, ওই যে ভিসার রিকোয়ারমেন্ট ছিল, এই জন্য আমি নিচ্ছি। বাট বেসিক্যালি আমার আমার ইউজ করতে হয় না, আমি অসুস্থ হলে আমি ইউনিভার্সিটির ডাক্তার যে ফ্যাসিলিটি আছে ওই মাধ্যমে যাই। আচ্ছা 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 আচ্ছা, মানে যেই কোনো ধরনের অসুস্থতায় তারা তোমাকে ওই ইউনিভার্সিটি থেকেই তোমাকে ফ্রি। যে কোনো না, তাদের অ্যাবিলিটির মধ্যে ধরেন জ্বর বা মানে ইনজুরি ছোটখাটো এইসব আর কি। তাইলে বড়, মানে বড় অসুখ তো হইতেই পারে ধরো হ্যাঁ, অনেক। তখন আমার হেলথ ইন্স্যুরেন্স আছে তো। আচ্ছা, ওই হেলথ ইন্স্যুরেন্সের জন্য তোমার খরচ হয় কেমন? ইয়ারলি 190 ইউরো, 97 ইউরো, 197 ইউরো ও মানে তোমার এটা পার ইয়ার খরচ? পার ইয়ার খরচ। ও তো অনেক কম, মানে ইউএস এর তুলনায় তো অনেক কম। হ্যাঁ, আমরা তো না এখানে লাইফ খুবই কম, আর বেসিক্যালি ইয়াও লাগে না মানে ওই আর এখানে কিছু কমিউনিটি হসপিটাল আছে, প্লাস হচ্ছে প্রত্যেক এলাকার জন্য হসপিটাল ভাগ করা আছে, বেসিক্যালি ওরা সবকিছুই কেয়ার করে। আর এটা স্টুডেন্টশিপ পার মানে যদি জব করেন, ওটা আপনার জবের মাধ্যমে একটা কার্ড পাওয়া যায় গভর্নমেন্টে, যে আপনি ফিনল্যান্ডকে সার্ভিং করতেছেন, এটা হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট হন ব্যাপার না, সেক্ষেত্রে আপনাকে একটা কার্ড দিবে, ওই কার্ডে আপনি সবকিছু ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আপনার এই ইন্স্যুরেন্স, আমি ওইটা মানে ওই কার্ডটা অ্যাপ্লাই করা হয় নাই যে কোনো কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধর তুমি যে ওইখানে পড়াশোনার পাশাপাশি কাজ করতেছো, এটাতে তো সরকার, মানে ওই দেশি সরকারের অবশ্যই এটা পারমিট আছে, এটা লিগেল তাই না? হ্যাঁ, লিগাল পারমিট আছে। লিগেল আছে, তো তুমি ল্যাবে কাজ করার পরে, পড়াশোনার পরে কতটুকু কাজ করতে পারো এবং কতটুকু তোমার? আসলে এটা বেসিক্যালি নির্ভর করে টাইমের উপর, যেমন যেমন আমার থিসিসের সময় আমার কিছু পেমেন্ট মানে ফান্ডিং ছিল, তো ওই সময় আমার লাগে নাই। এটা ভালোই আছে, কাজ করার টাইম ভালোই পাবে। আপনার থিসিস বা ইন্টেন্স ল্যাব পিরিয়ড বাদে অন্য সব সময় করা যায়, আমার কোর্স ওয়ার্কের সময় আমি করতে পারছি, সমস্যা হয়নি। আর আচ্ছা দুটো উইকেন্ড আছে, তো দুটো উইকেন্ড বিগ টাইম, আর অন্য টাইমেও ইয়া করে করা যায় আর কি। আর আচ্ছা তাছাড়া সামারের 3 মাস বন্ধ থাকে, তো ওটাও একটা বিগ টাইম। আচ্ছা আচ্ছা। তো তুমি কাজ করো, এখানে কাজের আওয়ার কেমন এবং পার আওয়ার রেট কেমন এবং কত ঘন্টা কাজ করতে পারো ধরো, ম্যাক্সিমাইজ কিভাবে করো? আচ্ছা, ম্যাক্সিমাইজ হতেছে স্টুডেন্টের জন্য ওটার রুল ছিল, মানে আমার কিন্তু এখন স্টুডেন্টশিপ শেষ, আমার এখন জব ভিসা যেতে হবে, তো এখনকার হিসাব বলতেছি না, মানে যখন স্টুডেন্ট হ্যাঁ 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 ছিলাম তখনকার হ্যাঁ হ্যাঁ। হিসাবটা বলতেছি। তখন হতেছে গভর্নমেন্টের রুল হতেছে আপনাকে আপনি 25 ঘন্টা কাজ করতে পারবেন উইকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উইকলি 25 ঘন্টা কাজ করা পঁচিশ যায়? ঘন্টা এখন অনেকে বেশি কাজ করে, এখন ওইটা এফেক্ট করে না যদি আপনার আপনার যদি ক্রেডিট কমপ্লিট এনাফ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ারলি যদি আপনি কমপ্লিট করেন,
হুম। বা অ্যারাউন্ড 50, তাহলে গভর্নমেন্ট আপনার বেশি কাজ করলে গভর্নমেন্ট মানে ভিসার ক্ষেত্রে আর কি, ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিস কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তো এটা কিন্তু রুল হচ্ছে 25 ঘন্টা। আচ্ছা এই আচ্ছা, হলো মানে এই 25 ঘন্টা কাজ করার পারমিট আছে এবং 25 ঘন্টার বেশি করতে পারবে, সেই ক্ষেত্রে তার যদি ক্রেডিটটা সে শেষ এটা করে। উজ্জ্ব আছে, কিন্তু আমি দেখছি আর কি যারা বেশি কাজ করে তাদেরকে এইজ কমপ্লিট থাকলে তাদেরকে আর কোনো মানে কোশ্চেন করে না আর কি, ওদের ভিসা আচ্ছা আচ্ছা, রিনিউ ধরো করে। তুমি যেই পরিমাণ টাকা, ধরো তোমার স্কলারশিপ ছাড়া তুমি যে পরিমাণ টাকা স্কলারশিপ তো না, তোমার তো ফান্ডিং অলরেডি, তোমার তো পড়াশোনার খরচ তো তোমার অলরেডি দিচ্ছে ইউনিভার্সিটি, আর লাগছে না তোমার। কিন্তু হ্যাঁ তুমি যখন যে টাকাটা ইনকাম করছো সেই টাকা দিয়ে তোমার লিভিং কস্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হেলসিঙ্কিতে হচ্ছে। এখানে আপনি বলছিলেন একটা comment, এটা হচ্ছে হলো আহ, 10:30 থেকে শুরু হয়, বাট কিছু টেকনিক্যাল কাজ করলে আপনি 15-16 করতে পারেন আর কি আওয়ারলি। সো কানাপ ওয়ে আছে টাকা। এবং কেউ মানে আমি যখন করতাম আর কি কাজ, তখন ডেলিভারির কাজ করতাম। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি টেকনিক্যালি করলে আপনি 4 ঘন্টায় আপনি 80 টাকাও ইনকাম করতে পারেন, মানে 80 ইউরো ইনকাম করতে পারেন। তো দ্যাটস এনাফ ওই দিন। আর 4 ঘন্টা আপনি একটা বাইক করে নিয়ে আসতে, আর উইকেন্ডে তো একটা ইয়া আছে। তো বেসিক্যালি টেকনিক্যালি কাজ করলে ভালো সুযোগ আছে। আর যারা এমনি নর্মাল করে, ধরেন রেস্টুরেন্টে বা ম্যাকডোনাল্ডস এগুলাতে কাজ করে, তারাও অ্যারাউন্ড 10.5 সো আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি তুমি কি সেভ করতে পারো কোনো টাকা নাকি এটা এখন তো সেভ করতে পারে এনাফ, এখন তো মোটামুটি কিন্তু ওই সময় মোটামুটি হতো সেভ আর কি, খারাপ না আচ্ছা আচ্ছা সেভ। আচ্ছা বিকজ লিভিং কস্ট স্টুডেন্টের জন্য এখানে কম, কারণ আপনার আপনার যদি গাড়ি থাকে স্যার তাদের হিসাব আলাদা, কিন্তু আপনার যদি গাড়ি না থাকে, আপনার ট্রাভেল ট্রাভেল কার্ড আপনার 50% লেস, আপনার বাসা ভাড়া আপনার 30% লেস। তো এই তো। আর যখন আপনি ইউনিভার্সিটিতে থাকেন তখন ইউনিভার্সিটিতে আপনি যে যে ফুডটা মানে রেস্টুরেন্ট আছে ইউনি ক্যাফে যেগুলোতে ফুড, ওখানে যে ফুডটার দাম 8 ইউরো সেটা আপনি 2 ইউরোতে পাবেন। পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে তারা 8 ইউরো দিয়েই খায়, হুম হুম। কিন্তু আমার মনে হয় 8 না, তারা তারা 50% ছাড় পায় 4.6, কিন্তু মাস্টার স্টুডেন্ট বা ব্যাচেলার স্টুডেন্টরা পায় 2.6 এ। সো আচ্ছা সবকিছুতে ছাড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এখানে তো ধরো এরকম একটা আমি শুনলাম যে এরকম একটা রিকোয়ারমেন্ট টাইপ আছে, তোমাকে যে কোনো ভাবে ডিগ্রি শেষ করতেই হবে, তাই না? ডিগ্রি শেষ করতে হবে, তাহলে এটা হলো এটা হচ্ছে রুলস। এখন কিছু লোক তো ডিগ্রি শেষ করে নাই, ডিগ্রি শেষ না করে তারা অন্য ওয়েতে হয়তো পেয়ে গেছে, জব ভিসা দিয়ে তারা চলে গেছে। আচ্ছা এটা আচ্ছা, মানে জব শুনতে আসছে কমপ্লিট, এরকম। তোমার ডিগ্রি কমপ্লিট না করি কি এই ভিসাতে যাওয়া যায়? টেকনিক্যালি যাওয়া মানে অ্যাকর্ডিং টু ল যাওয়া যায় না, কিন্তু টেকনিক খাটায় যাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, তো তোমার ওইখানে আমি শুনলাম আর কি, আমি আমি একজনের সাথে কথা বলছিলাম রিসেন্টলি, আচ্ছা। ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ তো ওরা আছে। বলল যে উনি বললেন যে উনি কেমিস্ট্রিতে মাস্টার্স করতেছে ওইখানে। তো হ্যাঁ উনি বললেন যে এটা আগে ফ্রি ছিল, এখন আর এইখানে হ্যাঁ পড়াশোনার খরচ এখন আর ফ্রি না। ফ্রি এখানে নাই, আমরা এইটটি লাস্ট পার্সেন্ট দিচ্ছি। টিউশন ফি ওয়েভার করে, 80% টিউশন ওয়েভার করে, আর 20% দিতে হয়। না, এটা হয়তো সে পাইছে, এটা এরকম না। আপনি 100% ওইবারও পাইতে পারেন, আবার আবার স্কলারশিপও পাইতে পারেন ইয়ারলি 10,000 ইউরো। আচ্ছা আচ্ছা, যাকে যেভাবে দিচ্ছে, মানে মানে কেউ 50% পাচ্ছে, কেউ 80% পাচ্ছে, কেউ 100% পাচ্ছে, ডিপেন্ডস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো তুমি হয়তো তোমার সাবজেক্টের হয়তো রিসার্চ প্রেশারটা একটু কমের কারণে তুমি কাজ করতে পারতেছো, কিন্তু অনেকে হয়তো ধরো কেমিস্ট্রি বেস বা ল্যাব বেস, বায়োকেমিস্ট্রি, ল্যাব বেসে ডিফিকাল্ট, বায়োলজি ল্যাব বেস ডিফিকাল্ট। রিসার্চ নিয়ে যারা কাজ করে তাদের ল্যাবে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়, সেই ক্ষেত্রে রাইট তো তাদের রাইট। কাজ করার কোনো সুযোগ নাই, তাই না? তাদের কাজ তাহলে ইউনিভার্সিটি খুঁজতে হবে। কারণ মানে আমি যেটা বলতে চাইলাম যে এটা, ধরেন আমার যেটা মানে রিসার্চ ফিল্ড ছিল ওটা হচ্ছে মাস মোর ফিল্ড ওয়ার্ক বেস। ল্যাব ছিল ইন ফিল্ড ওয়ার্ক বেস। তো ফিল্ডে যখন আমি ডাটা কালেকশনে যেতাম, আমার ফিল্ড ওয়ার্কটা আমার প্রতিদিন করতে হয় না, এটা বেসিক্যালি কেউ করেও না। হুম হুম। তো ফিল্ড ওয়ার্ক হয়তো মান্থলি আমার 2 থেকে 3 দিন, তিন তিন বা 4 দিন করতে হতো। আর ওটা ল্যাবে প্রসেস করতে হয়তো 2-3 দিন লাগতো। এই ফিনিশ ভাষা, ওদের দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ফিনিশ এন্ড সুইডিশ। সুইডিশ, আচ্ছা। তো তুমি যখন অ্যাপ্লাই করছো তখন কি ফিনিশ ভাষা শিখতে হয়েছে যখন পড়াশোনা করার না জন্য, না না। চলাফেরার জন্য, যখন গ্রোসারি করতে যাও বা ও হ্যাঁ হ্যাঁ,
ওরা ওরা ইংলিশ। আমি হেলসিঙ্কিতে আছি, হেলসিঙ্কিতে মনে হয় আমি আমি এক দুইজন পেয়েছি যারা ইংলিশ পারে না, ম্যাক্সিমাম ইংলিশ পারে। এবং এটা মনে হয় ফিনল্যান্ড মনে হয় মানে ইংল্যান্ডের পরে, মানে ব্রিটেনের পরে আমার মনে হয় টপ সেকেন্ড যারা ইংলিশে ভালো। আচ্ছা 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 ইয়া করে। আচ্ছা 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 সেকেন্ড অথবা ফার্স্ট আমি জানি না, মানে নেদারল্যান্ডের পরে হবে বা এরকম কিছু একটা হবে, ওয়ান অফ দ্য আচ্ছা। টপ ইংলিশ স্পিকিং। তার মানে তুমি মোটামুটি তুমি বাংলাদেশ থেকে আসার পরে তুমি যেখানে আসছো তুমি মোটামুটি হ্যাপি তোমার অবস্থা এবং তোমার কাজকর্ম, রিসার্চ এবং জব, টাকা পয়সা সব মিলে তুমি মোটামুটি কি হ্যাপি বলা যাচ্ছে তোমাকে? আমি মোটামুটি হ্যাপি, বিকজ মানে হ্যাঁ, অনেক কিছু ধারণা ছিল, হয়তো থিঙ্কিং ছিল অন্য অন্য একটা ধরনের, মাস মোর রিসার্চ ওরিয়েন্টেড। হ্যাঁ হ্যাঁ। বাট ওভারঅল আমি হ্যাপি, কিন্তু আরো সুযোগ ছিল বা সুযোগ আছে সামনে কিছু করার, কিন্তু আচ্ছা, এখন কি মনে হয় যে তুমি মনে হয় যে নট বাংলাদেশ? আনহ্যাপি, হ্যাপি অর্ডার চেয়ে নট আনহ্যাপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। না, অনেক সময় আমাদের এরকম হয় যে যে এক্সপেকটেশন নিয়ে আসি সে এক্সপেকটেশন মিলে না, সেই ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। সেই ক্ষেত্রে খুবই ভালো যে তুমি মোটামুটি হ্যাপি। ফ্রাস্ট্রেশন আমারও কাজ করছে মাঝে মাঝে, ওই যেমন সাবজেক্ট চেঞ্জ করছে একটা টাইম, বাট এই সময় এসে আমার ফ্রাস্ট্রেশন আসতেছে না আর কি। আচ্ছা মানে আচ্ছা অনেক কিছু কাজের সাথে এবং অনেক কিছু মানে আচ্ছা আচ্ছা। অপশন আসতেছে, এই জন্য একই। তো আমি বলতে চাচ্ছিলাম যে তোমার কি রিগ্রেট হয় যে মানে কখনো এরকম কোনো চিন্তা ভাবনা মনে আসে ও দেশে থাকলে মনে হয় আরো ভালো হইতো, আরো ভালো জায়গায় যাইতে পারতাম বা আরো ভালো একটা চাকরি করতাম, দেশে থাকলে দেশে থাকলে এরকম মনে হয়? আহ, দেশে থাকা তো অবশ্যই ভালো, দেশের জন্য সার্ভ করা, বাট আমার ব্যক্তিগত প্রয়োজন, মানে ব্যক্তিগত লেভেল থেকে চিন্তা করলে মনে হয় যে আমি চেষ্টা করছি। মানে তোমার দেশে ব্যক্তিগত। হয়তো সামনে দেওয়া যাবে কিছু, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আমার এই সময় আমি দেশে যা যা দিতে পারতাম, আমি 10 বছর পরে দেশে আরো বেশি দিতে পারবো, আচ্ছা প্লাস আচ্ছা। আমার নিজেরও ইমপ্রুভমেন্ট হবে। So আমার সেটাই, মনে মানে হচ্ছে তুমি আমি মনে করি মোটামুটি যে এটা, হ্যাঁ, তুমি মোটামুটি স্যাটিসফাইড যে যে আমার রাইট ডিসিশন ছিল। তোমার এটা আর রাইট আমার এরকমই ডিসিশন। ধারণা ছিল যে আমি বিদেশে আসবো, মোটিভেটেড ছিলাম, মানে যে ট্রাই করতেছিলাম। সো আমি ওই ব্যাচেলর শেষ হওয়ার আগে আমি আইএলটিএস দিয়ে দিছিলাম, সবকিছু রেডি করছিলাম। তো এখন আর আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, এবার বলো তো তোমার ওইখানে ধরো তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তুমি তো মাস্টার্স করতেছো, তারপরে তারপরে তুমি কি করবা? মাস্ট আমি বলতেছি যে হ্যাঁ, মাস্টার্স শেষের পর আমি আসলে এখানে এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চাইতেছি। আমি এখানে আমার মাস্টার্সের সময় আমি অনেকগুলো প্রজেক্ট করছি এন্টারপ্রেনার হিসেবে, এবং এন্টারপ্রেনার প্রজেক্ট, এখানে এন্টারপ্রেনারদের নিয়ে বিভিন্ন মনে করেন যে কোর্স হয়, তো ওসব থেকে আমি মোটিভেটেড হয়েছি এন্টারপ্রেনারশিপে। তো আমার ইচ্ছা যে মাস্টার্স এর পরে আমার মনে করেন যে কিছু ফিল্ড নিয়ে কাজ করা, যেমন ফর এক্সাম্পল টেক্সটাইল গার্মেন্টস আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমার একটা ব্র্যান্ড করার ইচ্ছা আছে, এবং আমি মোটামুটি মানে রেজিস্ট্রেশনও করে ফেলাইছি, এখন মানে ওয়াও, মার্কেটিং এ নামতে হবে। খুবই আর ভালো। হ্যাঁ। সেকেন্ডলি আরেকটা প্ল্যান আছে, হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে, মানে ফিনিশ ফ্রেন্ড আছে, এবং চেচনিয়ার রাশিয়ান কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে নিয়ে আমার কিছু মানে চেইন রেস্টুরেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা 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 ফর এক্সাম্পল এটা লাইক ছোট ছোট চেইন ইয়াগুলা বিভিন্ন ধরেন এটা বলা যেতে পারে ফুড ট্রাক টাইপের, ধরেন হেলসিঙ্কি বা বিভিন্ন সিটিতে কয়েকটা স্থানে আচ্ছা এস্টাবলিশ আচ্ছা করে ফুড চেইন। তো এইগুলো নিয়ে আমার ইন্টারেস্টেড আছে আপাতত। আচ্ছা আচ্ছা, মানে বলতে বলা যায় যে তুমি মোটামুটি আহ, তোমার রিসার্চের বাহিরে তুমি মাস্টার্স এটার বাহিরে একটা ফিল্ড তৈরি করার চেষ্টা করতেছো, জব ফিল্ড তৈরি করার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করতেছো। আচ্ছা। বিকজ আমি যেটা মানে চিন্তা করলাম যে আমার সাবজেক্টটা মাসমোর পলিসি মেকার লেভেল। হুম হুম। আর যেহেতু এটা ফিনল্যান্ড এবং ল্যাঙ্গুয়েজ ফিনিশ, ইট ইস ভেরি ডিফিকাল্ট, মানে মানে এখানে আমার এই লেভেলের জব পাওয়া আমেরিকার চেয়ে আলাদা এই অর্থে যে মানে আমেরিকায় তো সবাই ধরেন ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে হ্যাঁ 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 মোস্ট আমেরিকান। হ্যাঁ। এবং ওইখানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দ্বিতীয়টা হচ্ছে আপনার অপরচুনিটি আছে, বিকজ মানে আপনি যে একটা ডিফারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড এভাবে কাজ করে না, বিকজ সবাই তো ইমিগ্রেন্ট হয় এইসব কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে। ওরা তো নিজেরা একটা জাতি, তো ওরা নিজেদের জাতি, ওরা ওরা নিজেদের ইয়াকে আগে প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে স্পেশালি পলিসি মেকার লেভেলের জব ভেরি হার্ড। আর ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রে ওদের নিজেদের লোক নাই, ওই ক্ষেত্রে আপনি ওখানে
আচ্ছা ওখানে আচ্ছা, আপনার সুযোগ মানে আছে। ওই জায়গাতেই, যেসব জায়গায় ওদের লোক নাই ওই জায়গা ওরকম একটা জায়গাতেই তুমি তোমার পজিশনটা তৈরি করার চেষ্টা করতেছো আর কি। চোস্টে করতে হবে, আমি করতেছি না, মানে করলে আপনি ইয়া করতে পারবেন আচ্ছা 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 আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা আচ্ছা, এবার বলো, তোমার এখানে তো মাস্টার্স মনে হয় 2 ইয়ার্স, না 2 ইয়ার্স প্রোগ্রাম, না? হ্যাঁ, 2 ইয়ার্স প্রোগ্রাম। আচ্ছা, তো বাংলাদেশ থেকে তোমার যারা জুনিয়র বা আহ, যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের জন্য, তারা যদি এখানে আসতে চায়, তোমার কি মনে হয় তুমি সাজেস্ট করবে তাদেরকে আসার জন্য? বলো। হ্যাঁ, মানে আমি যেটা মনে করি যে সে কি জন্য আসতেছে এটার উপর ডিপেন্ড করে। যদি নর্মালি পিএইচডি, ভালো অপশন আছে এখানে, নট মানে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ এখন পর্যন্ত এখানে ইজি। এখানে হচ্ছে আপনি স্টাডি শেষ করলে আপনি জব সার্চিং ভিসা পাবেন, এবং যে কোনো জব 4 বছর থাকলে আপনি পিয়ার। সে হলো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি ল্যাঙ্গুয়েজ থাকে, আর আদারওয়াইজ আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাবেন। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি যে স্টুডেন্ট হিসেবে থাকবেন ওই সময়টাকে হাফ করে কাউন্ট করবে। সো বেসিক্যালি যদি 2 বছর স্টুডেন্ট হিসেবে থাকেন তাহলে সেটা 1 বছর, আর বাকি 3 বছর আপনাকে জব ভিসায় থাকতে হবে। তো আচ্ছা এইসব ক্ষেত্রে ইজি আছে। কিন্তু আপনি যদি টার্গেট করেন মোর লাইক চ্যালেঞ্জিং প্রফেশন, লাইক আরো ডেভেলপ করবেন, ফ্লারিশ করবেন, সো এখানে ভালো অপরচুনিটি নাই কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক জার্মানি ওর আপনার আমেরিকা, নর্থ আমেরিকা। আচ্ছা আচ্ছা ওই অপরচুনিটিটা কম, বিকজ এরা মাস মোর কনজারভেটিভ। এখানে মাস মোর ফিনিশ, সবই মোটামুটি কেবল চেঞ্জ হচ্ছে। ফরেন এন্টারপ্রিনিয়ার্স নাই এনাফ। তো সবাই ফিনিশ, এবং ফিনিশদেরকেই ওরা প্রথম প্রাধান্য দেয়। সেই ক্ষেত্রে মানে ডিফিকাল্ট কম্পেয়ার টু, অনেক ডিফিকাল্ট। আচ্ছা, এবার বলো তো, তোমার এখানে তুমি যে যখন অ্যাপ্লাই করছিলা, অ্যাপ্লাই করার সময় রিকোয়ারমেন্ট গুলা কি? তুমি নরওয়ে পিক করছো কেন? জার্মানি না কেন? চায়না না কেন? ফিনল্যান্ড পিক আমেরিকা করছি। না কেন? সুইডেন না কেন? তুমি ফিনল্যান্ড পিক করলা? আচ্ছা, ফিনল্যান্ড পিকের পিছনে কারণ হচ্ছে হলো যে আমি কয়েকটা দেশ টার্গেট করছিলাম। হ্যাঁ হ্যাঁ। জার্মানি, মেইনলি ইউরোপিয়ান, বিকজ আমি আইএলস আইএলস দিয়ে আসতেছিলাম, সো জিআরই যা হয় নাই। সেই ক্ষেত্রে আমি মানে 3টা দেশকে টার্গেট করছিলাম। সেটা হচ্ছে জার্মানি, নরওয়ে, আর হচ্ছে ফিনল্যান্ড। মানে যেসব ক্ষেত্রে তোমার মানে কম্পারেটিভলি ইজি প্রসেস, সেগুলা ইজি প্রসেস, হ্যাঁ, এবং টাইমটাও কম ঠিক লাগে। টাইমিং হচ্ছে যে আমার, হ্যাঁ হ্যাঁ মানে আমার স্টাডিটা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। তো সেই ক্ষেত্রে জার্মানিতে আমি অ্যাপ্লাই করছিলাম। আমি ওইখানে আহ, একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আমার নামটা এখন মনে আসতেছে না এখন। হুম। ল্যান্ডস্কেপ ইকোলজিতে, জার্মানির একটা ইউনিভার্সিটি, স্টুটগার্টে, তবে স্টুটগার্ট ইউনিভার্সিটি না, আর একটা ইউনিভার্সিটি, আমার নামটা মনে আসতেছে না। আর সুইডেনেও আমার একটা, সরি সুইডেন না, নরওয়েতেও আমার একটা ইউনিভার্সিটি হয়েছিল, টেলেমার্ক ইউনিভার্সিটি, টেলেমার্ক। হুম হুম হুম। আর ফিনল্যান্ডে আমি মোটামুটি সর্বোপরি অ্যাপ্লাই করছিলাম, 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, 6টা। তার মধ্যে আমার তার মধ্যে ফিনল্যান্ডে হয়েছিল আমার, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হয়েছিল ফিনল্যান্ডে যেগুলো অ্যাপ্লাই করছে। তার মধ্যে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিটা আমি চুজ করি। এর হুম হুম। একটা কারণ ছিল হচ্ছে র্যাঙ্কিং এ এটা আমার কাছে মনে হয়েছে আগা। আর ওই তো ওভারঅল মানে ইজি প্রসেস ছিল। লাইক ফর এক্সাম্পল জার্মানির ক্ষেত্রে আমাকে টাকা পাঠিয়ে দিতে হতো। আর আহ, আর এখানে নরওয়ের ক্ষেত্রেও মানে এক্সপেন্সটা শো হয়, 11 লক্ষ টাকা মনে পড়ে। কম্পারেটিভ দ্যাট ফিনল্যান্ডে আমার শুধু টাকা বাংলাদেশের অ্যাকাউন্টে দেখাইতে হতো। এই জন্য আমি ফিনল্যান্ডে ভিসার ক্ষেত্রেও ইজি ছিল। ইউনিভার্সিটিটা পছন্দের ছিল, মানে অন অফ দ্য টপ ছিল ইউরোপের। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। একটা বড় সিটি, হেলসিঙ্কি ক্যাপিটাল সিটি, তো এইসব কারণে আমি চুজ মানে করছি। মোটামুটি তুমি বলতেছো অন্যান্য দেশের ক্ষেত্রে, অন্য যে 2 দেশ বললা, ওই দেশের ক্ষেত্রে টাকাটা আগে পাঠাই দিতে হইতো, কিন্তু নরওয়ের না, ক্ষেত্রে? এটা একটা অপরচুনিটি। আর ইউনিভার্সিটির র্যাঙ্কটাও আপনার দেখতে হবে, হ্যাঁ ইউনিভার্সিটির হ্যাঁ হ্যাঁ সাবজেক্টটাও দেখতে হবে, সবকিছু মিলা ওইটা হ্যাঁ। একটা ইস্যু আর কি। মানে তোমার তোমার ক্ষেত্রে তুমি বললা, তোমার ফিনল্যান্ডের ক্ষেত্রে তোমাকে টাকা দেখাইতে হয়েছে, পাঠাইতে হয়নি, প্লাস না, ইউনিভার্সিটিটাও ভালো। আচ্ছা। ইউনিভার্সিটিটাও ভালো। আর ওভারঅল সবার সাথে কথা বলে, এবং এখানে আপনার যদি আপনি লং টার্মে থাকতে চান সেক্ষেত্রেও ভালো। ওগুলো আমি পড়ে নিছিলাম আগেই, যে রুল আমার কাছে ওভারঅল ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি ওইখান থেকে বাংলাদেশে যাওয়ার সুযোগ কেমন? তুমি বাংলাদেশে কেমন যাচ্ছ প্রত্যেক ইয়ারে নাকি? হ্যাঁ, আমি প্রত্যেক ইয়ারে আসি ইনশাল্লাহ, হ্যাঁ প্রত্যেক আচ্ছা ইয়ারে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্ষেত্রে এখানে ইউএসএ তে আমার আশেপাশে যারা আছে তারা ম্যাক্সিমামই দেখি যে পিএইচডি করা অবস্থায় বা মাস্টার্স করা অবস্থায় ফ্যামিলি নিয়ে আসে, ওয়াইফ নিয়ে আসে। সেই ক্ষেত্রে তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে আসতে চাও, তুমি বিয়ে শাদী করছো এখনো?
না এখনো করি নাই। মানে বিয়ে শাদী করার পরে যদি তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসছো তাহলে অপরচুনিটিটা কেমন? অপরচুনিটি আপনার ইনকাম এনাফ থাকতে হবে, এটাই একমাত্র রিকোয়ারমেন্ট। আচ্ছা আচ্ছা, ইনকাম এনাফ। দুইজন হলে আপনাকে কমপক্ষে আফটার ট্যাক্স 17,500 ইউরো পেতে হবে, যদি পান তাহলে ওয়াইফ আনতে পারবে। মানে পার ইয়ারে তোমার এই 17,000 ইউরো? না 17? সরি, ভুল বললাম, পার মান্থ 1750 ইউরো পার মান্থ। ও, পার মান্থ? তাহলে তো অনেক হাই মনে হয়েছে না? তবে ফিনল্যান্ডের জন্য আমার মনে হয় না ততটা হাই, মানে আচ্ছা ফিনল্যান্ড একটু মানে ওটা তো একটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতেছো ওইখানের ইনকাম রিকোয়ারমেন্ট মানে অনুযায়ী। পার আওয়ার ওদের একটা স্যালারি আছে, ওই হিসাবে হয়ে যায় আর কি, অনেকেরই ম্যাক্সিমাম হয়ে যায়, যে জব পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো তবে ছাত্র অবস্থায় হলে 1100 টাকা দেখাইতে হবে ওয়াইফকে আনতে হলে। আর আমি 1750 বলছি যখন আপনি জব ভিসাতে নিয়ে আসবেন ওয়াইফ। আচ্ছা 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 আচ্ছা, তুমি ছাত্র অবস্থায় 1150 দেখাইতে হবে পার মান্থ ইনকাম, আর জব অবস্থায় তোমার 1700 প্লাস। বিকজ জব অবস্থায় আপনার যে ওয়াইফ আসবে সেও জব ভিসাই আসবে, মানে তারও ভিসা এ হবে। হ্যাঁ হ্যাঁ। তো ভিসা এ হলে সে যদি আপনার আনএমপ্লয়েড থাকে তাহলে তাকে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে পাঠিয়ে দিবে, এবং ওই সময় ফিনিশ গভর্নমেন্ট বা ওনাদের প্রায় অ্যারাউন্ড 700 to 800 ইউরো পে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তাইলে ধরো তুমি যখন অ্যাপ্লাই করছো তখন তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগছে, মানে প- মানে কি কি কাগজপত্র তোমার সাবমিট করা লাগছে, এবং তোমার সময় এদের কি কোনো নির্দিষ্ট সময় আছে যে প্রত্যেক ইয়ারে এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, এবং Yes. এই এই কাগজপত্র, এই এই রিকোয়ারমেন্ট একটু বলো তো। হ্যাঁ, এটা অ্যাপ্লাইটা সাধারণত শুরু হয় অ্যারাউন্ড অক্টোবরের লাস্টে, নভেম্বর এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যায়। হুম হুম হুম। আর প্রত্যেক বছরই হয় সকল ইউনিভার্সিটি। আর অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী চয়েস করে। আপনি সাবজেক্ট চুজ করে ইউনিভার্সিটি ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে। আর কাগজ হার্ড কপি পাঠাইতে হয়। অনলাইনে অ্যাপ্লাই করে হার্ড কপি পাঠাতে হয়। অনলাইনে তো অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, মোটিভেশন লেটার, আপনার নেম টেম এগুলো। হ্যাঁ হ্যাঁ। আর কিভাবে সাবজেক্ট আপনার সাথে রিলেটেড, কেন নেওয়া হবে, এইসব কিছু। আর আরেকটা রিকোয়ারমেন্ট থাকে আইএলস 6.5। 6.5, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটাই মনে হয় মাস্টার্সের জন্য। সবচেয়ে কঠিন রিকোয়ারমেন্ট গুলার মানে হ্যাঁ, এটা কি, এটাই হচ্ছে সবচেয়ে মানে বলতে পারো রিকোয়ারমেন্টের মধ্যে কঠিনটা আর কি। হ্যাঁ, কিন্তু কিছু ওয়ে আছে। হ্যাঁ ধরেন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি বা আল্টো ইউনিভার্সিটি বা এগুলা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনার ওটা আইএলটিএস ছাড়া আসতে পারবে না, যদিও আপনার স্টাডি মিডিয়াম ইংলিশ হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেমন আপনি একটা ইউনিভার্সিটির নাম বললেন ইস্টার্ন ফিনল্যান্ড হুম হুম। বা ওলু, এরকম কিছু ইউনিভার্সিটিতে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়েও আসতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, বাংলাদেশে কি তোমার এই ফিনল্যান্ডের এম্বাসি আছে? না না। তাইলে তুমি কিভাবে এই প্রসেস গুলা করছো? আচ্ছা, বাংলাদেশে ফিনল্যান্ডের এমবাসি নাই, বাট ফিনল্যান্ডের সুইডেন এমবাসি দেখে আর কি। ফিনল্যান্ডের যে এমবাসির যে একটা কাজকর্ম সেটা সুইডেন এমবাসি দেখে। আর যদি আপনি আহ, মানে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি সুইডেন এমবাসি থেকে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে একটা পূর্ণাঙ্গ এমবাসিতে যেতে হবে। আর সেটা আছে হলো ইন্ডিয়ায়। তো আমি ইন্ডিয়া থেকে ভিসা নিছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তবে মানে আপনি যদি তোমাকে। 3 মাসের ট্রাভেল ভিসা আসতে চান বা আপনার ফ্যামিলি কেউ আসতে চায়, তো তারা মানে বাংলাদেশ থেকে আসতে পারবে, সুইডেন এমবাসিতে কাগজ জমা দিয়ে আসতে পারবে। ধরো তোমার 2 ইয়ার্স এর ভিসা যখন এক্সপায়ার হবে তখন তুমি কি করবা? তো আমার ভিসা এক্সপায়ার হবে খুব শীঘ্রই, 2 মান্থস বা 3 মান্থসের মধ্যে। তো তার আগে আমাকে আমার স্টাডি ফিনিশের উপর জব সার্চিং ভিসা অ্যাপ্লাই করতে হবে, অথবা আমার যে জব আছে ওই জব দিয়ে আমি জব ভিসার জন্য অ্যাপ্লাই করবো, দুইটার একটা করতে হবে। যদি আমার আচ্ছা জব না থাকতো তাহলে আমি জব সার্চিং ভিসা অ্যাপ্লাই করতাম। যেহেতু আমার জব আছে সেহেতু আমি মানে এ ভিসার জন্য অ্যাপ্লাই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক জুনিয়র দেখা যাচ্ছে যে সিনিয়রদের কাছ থেকে হেল্প চায়, ফেসবুকে নক করে, ইমেইলে নক করে, তোমার কাছে হেল্প চাইলে তুমি তো অবশ্যই তাদেরকে হ্যাঁ, ইনস্ট্রাকশন অবশ্যই দিবা। যাক, অবশ্যই। আমরা একবারই শেষ দিকে চলে আসছি। আজম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি হ্যাঁ, তোমার গুরুত্বপূর্ণ সময়ে 1 ঘন্টার মতো সময় আমাকে দিলা, অনেক অনেক ধন্যবাদ। আশা করতেছি আমাদের এই আলোচনা থেকে আহ, অনেকেই অনেকেই আহ, সাহায্য নিতে পারবে, অনেকেই তথ্য নিতে পারবে, অনেকেই অনেক ইনস্ট্রাকশন পাবে আশা করছি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবা, ভালো হ্যাঁ, থাকো, সুস্থ থাকো।
মাঝে মাঝে আমরা কথা বলবো, কেমন? হ্যাঁ, ইনশাল্লাহ আপনিও দোয়া করেন, আর ইনশাল্লাহ কথা হবে, আর জি ভাই, সাবধানে থাকেন। হ্যাঁ অবশ্যই, তুমিও সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।